Assalamu alaikum to all of you and welcome to my channel Let's Ready for Need with NCERT. আগের দিন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজমের পার্ট 1 যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু অংশ পড়েছিলাম। তো অবশ্যই সেটা নিট অ্যাসপিরেন্টের জন্য হেল্পফুল হয়েছিল। আজকে তার সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট আমরা শুরু করতে চলেছি। তো চলো শুরু করা যাক। Events in sexual reproduction. After attainment of maturity, all sexually reproducing organisms exhibit events and processes that have remarkable fundamental similarity, even though the structures associated with sexual reproduction are indeed very different. তাহলে যে সকল সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম তাদের স্ট্রাকচার ডিফারেন্ট হলেও যে ইভেন্টগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনে দেখায় সেগুলোর মধ্যে কি রয়েছে? exhibit events and processes that have remarkable fundamental similarity রয়েছে। we know আগের দিন আমরা দেখেছি the events of sexual reproduction though elaborate and complex, সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ইভেন্টগুলো সেগুলো ছিল কি ইলাবোরেট ছিল এবং কমপ্লেক্স ছিল এবং সেগুলো একটা ফলো করতো কি এ রেগুলার সিকোয়েন্সকে ফলো করেছে। Sexual reproduction is characterized by the fusion or that is fertilization, the sequence তাহলে কোন কোন সিকোয়েন্স? Fertilization of male and female gametes, the formation of zygote and embryogenesis. For convenience, these sequential events may be grouped into three distinct stages namely pre-fertilization, fertilization and post-fertilization event. So pre-fertilizing event, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সেগুলো এখানে এবার আলোচনা হবে। সো তাহলে এখানে কী কী ছিল? কয়েকটা ফার্টিলাইজেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, ফর্মেশন অফ জাইগোট, এমব্রায়োজেনেসিস, মেনলি এই কটা পয়েন্ট। তো চলো আমরা নেক্সটে দেখি কী আছে। প্রি-ফার্টিলাইজেশন ইভেন্ট. These include all the events of sexual reproduction prior to fusion of gametes. The two main pre-fertilization events are gametogenesis and gamete transfer. So ফার্টিলাইজেশন হওয়ার আগে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো কী কী পড়বে তাহলে? সেগুলোর মধ্যে পড়বে গ্যামেটোজেনেসিস আর গ্যামেট ট্রান্সফার। ওকে, তো গ্যামেটোজেনেসিস মানে কি? তাহলে যে কোনো একটা সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস যেটা আমরা জানি অ্যানিমেলদের ক্ষেত্রে সেটাকে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস এই দুটো ভাগে ভাগ করা হয়। স্পারমাটোজেনেসিসটা মেলদের ক্ষেত্রে হয় আর ফিমেলদের ক্ষেত্রে ওজেনেসিস হয়। গ্যামেট তৈরি হলো এবং সেই গ্যামেটগুলোর গ্যামেট ট্রান্সফার হবে এবং গ্যামেট ট্রান্সফার হওয়ার পরবর্তী স্টেজে কী হবে? গ্যামেট ট্রান্সফার হয়ে তাদেরকে ফিজিক্যালি কন্ট্যাক্টে আসবে এবং তারা কী করবে? তারা ফার্টিলাইজেশন করবে, যেটাকে আমরা সিনগেমি পড়ি। পরপর স্টেজগুলো আমরা এখানে পড়বো। সিনগেমি হবে, তারপরে জাইগোট ফর্মেশন হবে। জাইগোট ফর্মেশন কমপ্লিট হয়ে গেল, জাইগোট থেকে জাইগোটে ডেভেলপ হবে, ডেভেলপমেন্ট অফ জাইগোট, এমব্রায়োজেনেসিস এবং এমব্রায়ো থেকে নিউ অর্গানিজম ফর্মেশন। এই টোটাল প্রসেসটা যে প্রত্যেকটা স্টেপকে এবার আলোচনা হবে। ওকে, তো সো নেক্সট গ্যামেটোজেনেসিস। এবার গ্যামেটোজেনেসিস প্রসেসটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে একদম ফার্স্টে গ্যামেটোজেনেসিসকে আলোচনা করি। As you are all already aware, gametogenesis refers to the process of formation of two types of gametes formation. So two types of gamete formation, male and female gamete formation. These are মেল ফ্যামেট, আমি অ্যানিমেলদের ক্ষেত্রে বললাম সেটাকে বলা হয় কি স্পারমাটোজেনেসিস, আর অ্যানিমেলের যারা মেল আছে তাদের ক্ষেত্রে কী বলা হয়? স্পারমাটোজেনেসিস, আর ফিমেলের কী বলা হয়? ওজেনেসিস। গ্যামেটস আর হ্যাপ্লয়েড সেলস, তাহলে গ্যামেটস আর হ্যাপ্লয়েড সেলস। ইন সাম অ্যালগি, টু গ্যামেটস আর সো সিমিলার ইন অ্যাপিয়ারেন্স দ্যাট ইট ইজ নট পসিবল টু ক্যাটাগরাইজ দেম ইন্টু মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। তাহলে সেদের কিছু অ্যালগিদের ক্ষেত্রে যারা লোয়ার
অ্যালগি রয়েছে ওদের ক্ষেত্রে কি হয় যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটটাকে পৃথক করে আলাদা করে তাদেরকে চেনা সম্ভব হয়ে ওঠে না। তাদেরকে কি বলা হয়, তাদেরকে এর পরের পেজে আমরা পড়বো, তাদেরকে আইসোগ্যামেট বলা হয়। যেমন এখানে দেখো এই যে একদম অপশন, এই যে ফিগার 1 যেটা এ এর ফিগার আছে, এর ফিগারটাতে দেখো আইসোগ্যামেটস অফ ক্ল্যাডোফোরা অ্যান্ড অ্যালগা। এরা দেখো দেখে বোঝাই যাচ্ছে না এরা দুটো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, এরা আলাদা। তাহলে এদের ক্ষেত্রে এদেরকে তোমার আইসোগ্যামেটস বলা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু আছে যাদের ক্ষেত্রে তোমার মেল এবং ফিমেল গ্যামেট তারা পরস্পর আলাদা হয়, তাদের মরফোলজিক্যালি তারা ডিস্টিংক্ট হয়, তারা আলাদা হয়, তাদেরকে বলা হয় হেটেরোগ্যামেটস। যেমন হেটেরোগ্যামেটস অফ ফিউকাস অ্যান্ড অ্যালগা, হেটেরোগ্যামেটস অফ হোমোসেপিয়েন্স হিউম্যান। এখানে তাহলে এটা যেটা দেওয়া আছে এটা ফিউকাস, এটা হচ্ছে হিউম্যানদের হেটেরোগ্যামেট। ওকে, চলো নেক্সট পেজে আমরা দেখে নেব এগুলোর ডেফিনেশনগুলো। নেক্সট পেজে রয়েছে, নেক্সট পেজে দে আর হেন্স কল্ড হোমোগ্যামেটস। তাহলে হোমোগ্যামেটস কাদেরকে বলা হয়? তাহলে যাদের ক্ষেত্রে তোমার মেল এবং ফিমেল গ্যামেটসকে আলাদা করে পৃথক করা সম্ভব হয়ে ওঠে না, তাদেরকে তাহলে আইসোগ্যামেটস বলা হয়। Isogametes. However, in a majority of the sexually reproducing organisms, the gametes produced are up to morphologically distinct types. These are called heterogametes. তাহলে ওখানে হেটেরোগ্যামেটসের উদাহরণ কী ছিল? হেটেরোগ্যামেটস, অ্যালগা কাদের ক্ষেত্রে? ফিউকাসদের হেটেরোগ্যামেট ছিল। আর হোমোগ্যামেট কাদের ছিল? ক্ল্যাডোফোরা। ওই উদাহরণগুলো মনে রাখতে হবে, ওগুলোই কোশ্চেনে আসে। আচ্ছা, আর ইন সাচ অর্গানিজমস দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, the male gamete is called antherozoids or sperm and the female gamete is called egg or ovum. তাহলে ফিমেল গ্যামেটটাকে কি বলা হয়? এগ অর ওভাম। আর মেল গ্যামেটটাকে বলা হতে পারে অ্যান্থেরোজয়েডস অর স্পাম। নেক্সট, তাহলে অ্যান্থেরোজয়েডস, স্পাম আর এগ অ্যান্ড ওভাম। ওকে, নেক্সট সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস। ওকে, সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস, এখানে প্রথম যে এটা রয়েছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজম জেনারেলি ইনভলভস দ্য ফিউশন অফ গ্যামেটস অফ টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। এটা সবসময় ট্রু নাও হতে পারে, টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস নাও হতে পারে। একটা ইন্ডিভিজুয়ালের মধ্যেও সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, তাদেরকে বাইসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। ওকে, নেক্সট প্যারাতে আমরা চলে যাব। নেক্সট প্যারা যাতে রয়েছে, নেক্সট প্যারাতে plants may have both male and female reproductive structure in the same plant. যদি সেম প্ল্যান্টের মধ্যে যদি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেম প্ল্যান্টের মধ্যে থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? বাইসেক্সুয়াল প্ল্যান্ট বলবো। অর অন ডিফারেন্ট প্ল্যান্ট, যদি ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে যেটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ অর্গান, সেটা যদি ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট বলবো। ইন সেভারাল ফাঞ্জাই অ্যান্ড প্ল্যান্টস, terms such as homothelic and monoecious are used to denote bisexual condition. তাহলে হোমোথেলিক আর মনোসিয়াস এটা বাইসেক্সুয়াল কন্ডিশনকে ডিনোট করার জন্য ব্যবহার করা হয়। হোমোথেলিক একই থ্যালাসের মধ্যে থাকছে, একই থ্যালাসের মধ্যে যখন মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বোথ থাকবে, সেটা হোমোথ্যালাস অ্যান্ড মনোসিয়াস বলা হয় এদেরকে। তাই এটা বাইসেক্সুয়াল কন্ডিশনকে ডিনোট করে। আর হেটেরোথ্যালিক দুটো ভিন্ন থ্যালাস, এর পরের পেজে আমরা পড়বো মার্চেন্সিয়াদের ক্ষেত্রে দুটো ভিন্ন থ্যালাস, আর্চিগোনিওফোর অ্যান্ড অ্যান্থেরিডিওফোর, ওদের আলাদা আলাদা থ্যালাসের মধ্যে থাকে, তাদেরকে ওই কন্ডিশনগুলোকে বলে ডায়োসিয়াস। ডায়োসিয়াস এই টার্মগুলো ইউজড হয় কি? ইউনিসেক্সুয়াল কন্ডিশনকে ডিনোট করার জন্য এই টার্মগুলো ইউজ হয়। আচ্ছা, ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার ইজ কল্ড স্টেমিনেট অ্যান্ড বেয়ারিং স্টেমেন। ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার দের ক্ষেত্রে কি ওরা স্টেমেনকে বেয়ার করে এবং ওদেরকে স্টেমিনেট বলা হয়। ওয়াইল দ্য ফিমেলদেরকে সেটাকে পিস্টিলেট বলা হয়, অর বেয়ারিং pistils. In some flowering plants, both male and female flowers may be present on the same individuals. তাদেরকে মনোসিয়াস বলা হয়। যদি সেম ইন্ডিভিজুয়ালসের মধ্যে বোথ ফ্লাওয়ার থাকে, তাহলে সেদেরকে মনোসিয়াস বলা হবে। আর সেপারেট ইন্ডিভিজুয়ালস তখন ডায়োসিয়াস বলা হবে। সাম এক্সাম্পলস অফ মনোসিয়াস প্ল্যান্টসের উদাহরণ কিউকারভিটস, কোকোনাটস।
কিউকারভিড কোকোনাস, কী করে মনে রাখবে? সিএমসি, কলকাতা মেডিকেল কলেজ, সিএমসি, সি ফর কিউকারভিডস, এম ফর মনোসিয়াস, সি ফর কোকোনাটস, কিউকারভিডস, মনোসিয়াস, কোকোনাটস, ক্যাস্টর মেজটাও হয়। ওকে, এবার নেক্সট ডায়োসিয়াস। ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে উদাহরণ কি? পাপাইয়া, আর একটা হচ্ছে কি ডেট পাম। আমরা পেঁপে গাছ সবাই দেখেছি, ডেট পাম, তাল গাছ আমরা সবাই দেখেছি, ওরা মনোসিয়াস হয়। তাহলে মনোসিয়াস মানে এই ওরা ওরা ডায়োসিয়াস হয়। তাহলে ডায়োসিয়াসের এটা কীভাবে মনে রাখবে? পাপা, পাপা দাদি, পাপা দাদি, এভাবে মনে রাখবে। পাপা দাদি, পাপাইয়া, ডেড পাম, ডায়োসিয়াস, পাপায়া, ডেড পাম, ডায়োসিয়াস, পাপা ড্যাডি। ওকে, পাপা ড্যাডি। আচ্ছা, নেম দ্য টাইপ অফ গ্যামেটস দ্যাট আর ফর্মড ইন স্টেমিনেট অ্যান্ড পিস্টিলেট ফ্লাওয়ার। তাহলে স্টেমিনেটদের ক্ষেত্রে কি কি গ্যামেট তৈরি হবে? মেল গ্যামেট, আর পিস্টিলেটের ক্ষেত্রে ফিমেল গ্যামেট তৈরি হবে। নেক্সট পেজে চলো। নেক্সট পেজে যেটা আছে সেটা হচ্ছে বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যানিমেলস। এবার অ্যানিমেলসদের ক্ষেত্রে কি বলা হয়? আর ইন্ডিভিজুয়ালস অফ অল স্পেসিস আইদার মেল অর ফিমেল ইউনিসেক্সুয়াল, or there are species which possess both reproductive organs? You probably can make a list of several unisexual animals. এবার চলো, earthworms, sponge, tapeworm, leech, typical examples of bisexual animals that possess both male and female reproductive organs. এদের আর তাহলে এবার আমরা এটাকে মনে রাখবো কী করে? আর্থওয়ার্মদের ক্ষেত্রে আর্থওয়ার্ম, তারপরে স্পঞ্জ, টেপওয়ার্ম, স্পঞ্জ, ট্যাপওয়ার্ম, লিচ, এরা হচ্ছে বাইসেক্সুয়াল অ্যানিমেল। এরা সবাই কী হচ্ছে? এরা হচ্ছে বাইসেক্সুয়াল অ্যানিমেল। তো এটাকে মনে কী করে রাখবো? দেখো, আমি এখানে ওপরে লিখে রেখেছি ইটিএস বিজলি, ইটিএস মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমরা সবাই জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর বিজলি হোয়াট নো বিজলি মানে হচ্ছে কি আসলে বজ্রবিদ্যুৎ, বিজলি। তাহলে ইটিএস বিজলি। ই ফর কি? আর্থওয়ার্ম, টি ফর ট্যাপওয়ার্ম, এস ফর স্পঞ্জ, অ্যান্ড বি ফর বাইসেক্সুয়াল, অ্যান্ড লি ফর লিচ। তাহলে ইটিএস বিজলি মনে রাখবে, খুব সুন্দর। আর হার্মাফ্রোডাইট আমাদের একটাই রয়েছে, সেটা হচ্ছে ককরোচ, আমাদের মনে রাখতে হবে। ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিসেক্সুয়াল স্পেসিস। ওকে, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। নেক্সট টপিক, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। ওকে, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। তাহলে gametes in all heterogametic species are of two types. তাহলে গ্যামেটটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। গ্যামেটস আর হ্যাপ্লয়েড দো দ্য প্যারেন্ট বডি ফ্রম দে আর অ্যারাইজ আইদার হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে। গ্যামেট হ্যাপ্লয়েড, কিন্তু যেটা প্ল্যান্ট বডি থেকে গ্যামেট ফর্মেশন হবে সেটা আইদার হতে পারে হ্যাপ্লয়েড অথবা হতে পারে ডিপ্লয়েড। কীভাবে? এই হ্যাপ্লয়েড প্যারেন্ট প্রডিউস গ্যামেটস বাই মাইটোটিক ডিভিশন। যারা হ্যাপ্লয়েড প্যারেন্ট রয়েছে তারা কি করে? গ্যামেট ফর্মেশন করে কিসের মাধ্যমে? গ্যামেট ফর্মেশন করে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে। তারা গ্যামেট ফর্মেশন করে। ডাজ দিস মিন দ্যাট মাইটোসিস নেভার অকার ইন অর্গানিজমস দ্যাট আর হ্যাপ্লয়েড? আচ্ছা, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো, যাদের ক্ষেত্রে মাইটোসিসের মাধ্যমে যারা গ্যামেট ফর্মেশন করে, তাহলে আমরা কি জানি সাধারণত গ্যামেট ফর্মেশনের পদ্ধতি মিওসিস। তাহলে মাইটোসিসের মাধ্যমে যাদের গ্যামেট ফর্মেশন হচ্ছে, তাহলে তাদের কি মিওসিস হয় না? তাদের সম্পূর্ণ জীবনচক্রে কি মিওসিস হয় না? হয়। আমরা ক্লাস 11-এর যে প্ল্যান্ট কিংডম পড়েছিলাম, প্ল্যান্ট কিংডমের চ্যাপ্টারটা খুলবে এবং একদম প্ল্যান্ট কিংডমের শেষের পেজটাতে, একদম শেষের প্যারাতে, সামারির আগে ওখানে একটু লেখা আছে, দেখবে ওখানে দেখে নেবে যে যারা হ্যাপ্লন্টিক দশা রয়েছে, যারা মানে কি বলবো, যারা হ্যাপ্লয়েড প্যারেন্ট থেকে যাদের মাইটোটিক ডিভিশনের মাধ্যমে কি উৎপন্ন হয় না, গ্যামেট উৎপন্ন হয়। তাদের ওই গ্যামেটটা উৎপন্ন হওয়ার পর তাদের ফিউশন হয়, ফার্টিলাইজেশন ঘটে, যে টু এন কন্ডিশন, অর্থাৎ ডিপ্লয়েড স্পোরোফাইটিক দশা তৈরি হয়। সেই স্পোরোফাইটিক দশা থেকে এই যে স্পোরোফাইটিক দশা তৈরি হলো, এই স্পোরোফাইটিক দশার মধ্যে এদের মিওসিস ঘটবে এবং সেখান থেকে
স্পোর তৈরি হবে, স্পোর, এবং এই স্পোরটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি করবে। এদেরকে হ্যাপ্লন্টিক দশা বলা হয়, এদেরকে হ্যাপ্লন্টিক দশা বলা হয়। তাহলে এদের ক্ষেত্রেও মিওসিস হয়, এদেরও মিওসিস হয়, কিন্তু সেই মিওসিসটা গ্যামেট ফর্মেশনের জন্য হয় না। এদের যেটা মিওসিস হয় সেটা কিসের জন্য হয় না, স্পোরোফাইটিক দশা থেকে স্পোর তৈরির জন্য এবং হ্যাপ্লন্টিক প্ল্যান্ট তৈরির জন্য এটা হয়। ওকে, আচ্ছা নেক্সট, several organisms belonging to মনেরা ফাঞ্জাই। তাহলে মনেরাদের ক্ষেত্রে, ফাঞ্জাইদের ক্ষেত্রে, অ্যালগিদের ক্ষেত্রে অ্যান্ড ব্রায়োফাইটসদের ক্ষেত্রে এদের হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি হয়। তাহলে বাট ইন অর্গানিজমস বিলঙ্গিং টু টেরোফাইটস, জিমনোস্পাম, তারপরে অ্যাঞ্জিওস্পাম এদের ক্ষেত্রে অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যান বিংস আর প্যারেন্টাল বডি ইজ ডিপ্লয়েড। তাদের ক্ষেত্রে প্যারেন্টাল বডি কেমন হয়, ডিপ্লয়েড হয়। ইট ইজ অবভিয়াস দ্যাট মিওসিস অর দ্য রিডাকশন ডিভিশন হ্যাজ টু অকার ইফ দ্য ডিপ্লয়েড বডি হ্যাজ টু প্রডিউস হ্যাপ্লয়েড গ্যামেটস। অবশ্যই, তাহলে ডিপ্লয়েড বডি থেকে হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি করতে জন্য গ্যামেট ফর্মেশন, ডিপ্লয়েড যারা বডি হবে তাদের ক্ষেত্রে মিওসিস গ্যামেট ফর্মেশন করবে। ইন ডিপ্লয়েড অর্গানিজম স্পেশালাইজড সেলস কল মিওসাইটস। এদের ক্ষেত্রে ডিপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে মিওসাইটস একটা সেল থাকে, যেটা হচ্ছে গ্যামেট মাদার সেল আন্ডারগো মিওসিস। এদের ক্ষেত্রে মিওসিস, তো তাহলে মিওসাইট সেল কি, মিওসাইট সেলকে বলা হয় গ্যামেট মাদার সেল ইজ মিওসাইট সেল। এটা একদম ভালো করে খেয়াল রাখবে, এটার প্লয়েডি আসে, মিওসাইট সেলের প্লয়েডি কোয়েশ্চেন আকারে আসে। মিওসাইট সেলের প্লয়েডি কী হবে, এন হবে না, মিওসাইট সেল, এটা একটা সেল, এটা 2n হবে, এর প্লয়েডি কী হবে 2n। অ্যাট দ্য এন্ড অফ দ্য মিওসিস অনলি ওয়ান সেট অফ দ্য ক্রোমোজোম কী হয়, at the end of the meiosis only one sets of chromosome incorporated into each gamete. Carefully study the table number এখানে দেখবো আমরা, and fill in the diploid haploid chromosomes organisms আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নেক্সট দেখো এখানে আমরা যেটা পড়ছিলাম প্ল্যান্টের ক্ষেত্রে, আমরা প্ল্যান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে আমি কী পড়েছিলাম, ডাইভার্সিটি অফ সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস। বাইসেক্সুয়াল অ্যানিমেলসগুলোর ক্ষেত্রে কোনগুলো বাইসেক্সুয়াল অ্যানিমেলস, আর্থওয়ার্ম। ইউনিসেক্সুয়াল অ্যানিমেলসের মধ্যে কী রয়েছে আমাদের, ককরোচ। বাইসেক্সুয়াল অ্যানিমেলস হচ্ছে আর্থওয়ার্ম, ইউনিসেক্সুয়াল অ্যানিমেল ককরোচ, এবং সেই উদাহরণটা দেখবো। তাহলে এখানে বাইসেক্সুয়াল অ্যানিমেলের মধ্যে পড়লো কে, ককরোচ, আর্থওয়ার্ম, বাইসেক্সুয়াল অ্যানিমেল আর্থওয়ার্ম। তারপরে ইউনিসেক্সুয়াল অ্যানিমেলের মধ্যে পড়লো ককরোচ। মনোসিয়াস অ্যানিমেলের মধ্যে যেটা পড়লো সেটা হচ্ছে কারা। আর ডায়াসিসের মধ্যে পড়লো আমাদের মার্চেন্সিয়া। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে পড়লো সুইট পটেটো। দেখো এখানে 1 নম্বরে আছে বাইসেক্সুয়াল অ্যানিমেল হচ্ছে আর্থওয়ার্ম। এখানে বাইসেক্সুয়াল, যেহেতু এরা বাইসেক্সুয়াল, এর মধ্যে দেখো টেস্টিস দেখানো হয়েছে এবং ওভারি দেখানো হয়েছে। ওকে, তারপরে মেল যারা রয়েছে, তারপরে দেখা যাচ্ছে ইউনিসেক্সুয়াল অর্গানিজমের মধ্যে ককরোচ, দেখো মেল ককরোচ দেখানো হয়েছে, টেস্টিস দেখানো হয়েছে, ফিমেল ককরোচ দেখানো হয়েছে, ওভারি দেখানো হয়েছে। তারপর যেটা দেখানো রয়েছে মনোসিয়াস প্ল্যান্ট, এটা যদি বুঝতে না পারো ভালো করে দেখো, মনোসিয়াস প্ল্যান্ট কারা, আর ডায়োসিয়াস প্ল্যান্ট কি মার্চেন্সিয়া, আর একটা কী রয়েছে আর তারপরে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার সুইট পটেটো দেখানো হয়েছে। দেখো কারাটা দেখো, সি যেটা দিয়েছে এটা কারা দেখে দেখো, উগোনিয়াম দেখানো হয়েছে, তারপর আর্চিগোনিয়াম দেখানো হয়েছে, উগোনিয়াম দেখানো হয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তারপরে একটাই প্ল্যান্টের মধ্যে রয়েছে বাইসেক্সুয়াল, সেজন্য মনোসিয়াস। দেখো আর মার্চেন্সিয়াদের ক্ষেত্রে দেখো, এটা ডি যেটা রয়েছে এটা হচ্ছে মার্চেন্সিয়া। ফিমেল থ্যালাসের মধ্যে আর্চিগোনিওফোর রয়েছে, আর মেল থ্যালাসের মধ্যে অ্যান্থেরিডিওফোর রয়েছে। আর যেটা রয়েছে আমাদের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার সুইট পটেটোর ক্ষেত্রে দেখো স্টিমেন রয়েছে, কার্পেল রয়েছে একটার মধ্যে। ওকে, নেক্সট পেজে আমরা যাবো। এখানে দেখো এই প্লয়েডিটাতে একটা যে এনসেটের বইয়ের মধ্যে যে প্লয়েডি এগুলো ছিল, এগুলো তোমার পূরণ করা ছিল না, আমি পূরণ করে রেখেছি, তোমরা এগুলো এখান থেকে টুকে নিতে পারো। কীরকমভাবে আছে দেখো, হিউম্যান বিংসের ক্ষেত্রে আমরা জানি সবাই 46 20 তাহলে 23 কত, তাহলে এন কত হবে 23। হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে 12, ওদের হবে 6। র্যাটের ক্ষেত্রে হবে 42, র্যাটের ক্ষেত্রে তোমার 2n = 42, তাহলে এটা সে 21। নেক্সট ডগের ক্ষেত্রে 78, এদের ক্ষেত্রে 39, 38, 19। ক্যাটের ক্ষেত্রে হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে 8 আর এদের 4। তারপরে সব থেকে বেশি অফিওগ্লসম, এটা মনে রাখতে হবে 1260, 630। আর তারপরে অ্যাপেলদের ক্ষেত্রে 34 আর 17, এদের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে 24 আর 12, 20,
মেজের ক্ষেত্রে 20-10, পটেটো 48 আর 24, বাটারফ্লাইদের ক্ষেত্রে 380 আর তাহলে কত হলো 190, অনিয়নের ক্ষেত্রে 16 আর 8। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে যে তাহলে প্লয়েডিটা যে ক্রোমোজোম নাম্বার অফ মিওসাইট সেলের যে প্লয়েডি বা ক্রোমোজোম নাম্বার ইন গ্যামেটের যে প্লয়েডি, সেটা তাদের সাইজের ওপর ডিপেন্ডেন্ট নয়, যে সাইজ বড় মানে তার প্লয়েডি বেশি হবে, সাইজ ছোট মানে প্লয়েডি কম হবে, সেটা নয়। দেখো, যদি তাই হতো, সাইজের ওপর যে ডিপেন্ড করতো, তাহলে কখনোই ক্যাট আর র্যাটের দিকে দেখো, ক্যাটের প্লয়েডি, ক্যাটের দেখো 38, 2n = 38 ক্যাটের, আর র্যাটের কত 2n 42, এটা র্যাটের কখনোই বেশি হতো না। আবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমরা থাকি বাটারফ্লাইদের ক্ষেত্রে 380, ছোট্ট একটা ক্ষুদ্র একটা ইনসেক্ট, তাহলে এর 380, আর সেখানে ডগের 88 মাত্র, তাহলে এটা সাইজের ওপর ডিপেন্ড করবে না। নেক্সটে কী আছে আমরা দেখে নেব। নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজের হচ্ছে গ্যামেট ট্রান্সফার। তাহলে আমরা গ্যামেটোজেনেসিস হয়ে গেল, গ্যামেটোজেনেসিসের ফলে গ্যামেট ফর্মেশন হয়ে গেল, এবং সেই গ্যামেটটাকে এবার ট্রান্সফার করার প্রয়োজন। তাহলে গ্যামেট ট্রান্সফার, after their formation, male and female gametes must be physically brought together to facilitate fusion or fertilization. Have you ever wondered how the gamete meet? তাহলে তুমি চলো এবার তাহলে ফার্টিলাইজেশনের ব্যাপারটাকে আমরা দেখি। ফার্টিলাইজেশনের ক্ষেত্রে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন নয়, গ্যামেট ট্রান্সফারের কথা আলোচনা করছি। আচ্ছা, after their formation, male and female gametes must be physically brought together to facilitate fertilization. Okay, in majority of the organisms, male gamete is motile and female gamete is stationary. Majority of the organisms ক্ষেত্রে কি হয়, মেল গ্যামেটটা মোটাইল হয় এবং ফিমেল গ্যামেটটা কি হয়, স্টেশনারি হয়। এক্সেপশন, আর এখানে এক্সেপশন তো অবশ্যই রয়েছে, এক্সেপশন আর ফানজাই, কিছু ফানজাইদের ক্ষেত্রে এবং কিছু অ্যালগেদের ক্ষেত্রে কি হয় না, মেল অ্যান্ড ফিমেল বোথ মোটাইল হয়, ইন হুইচ বোথ টাইপস অফ গ্যামেটস আর মোটাইল হয়। আচ্ছা, দেয়ার ইজ এ নিড ফর মিডিয়াম থ্রু হুইচ দ্য মেল গ্যামেটস মুভ ইন সেভারাল সিম্পল প্ল্যান্টস লাইক অ্যালগিদের ক্ষেত্রে, ব্রায়োফাইটদের ক্ষেত্রে, অ্যান্ড টেরিডোফাইটদের ক্ষেত্রে। অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ওয়াটার ইজ দ্য অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ওদের ক্ষেত্রে ওয়াটার যেটা রয়েছে, ওয়াটারই হচ্ছে মেন। ওয়াটার ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ দ্য গ্যামেট ট্রান্সফার টেক্স প্লেস। এ লার্জ নাম্বার অফ দ্য মেল গ্যামেটস however fail to reach the female gametes. To compensate this loss, male gametes during the transport, the number of male gamete produced several thousands times of the female gametes produced. যেহেতু ফিমেল গ্যামেটদের কাছে মেল গ্যামেটদের যেতে হয়, তাহলে সেক্ষেত্রে ফিমেল গ্যামেট স্টেশনারি কন্ডিশনে থাকে, মেল গ্যামেটটা ওয়াটার মিডিয়ামের মধ্য দিয়ে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে ওদের সেই মেল গ্যামেটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো কোনো যারা পোলেনকে তাদের গ্যামেটগুলোকে খাবার হিসাবে গ্রহণ করে তারা খেয়ে নিতে পারে বা অন্য জায়গায় নাও যেতে পারে। সেই জন্য কী হয়, বলছে যে যতটুকু ফিমেল গ্যামেটের থেকে মেল গ্যামেট 1000 গুণ বেশি তৈরি হয়। ওকে, তারপর কি বলেছে যে ইন সিড প্ল্যান্টস পোলেন গ্রেনস আর ক্যারিয়ার্স। যারা সিড প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে পোলেন গ্রেন, সিড প্ল্যান্টদের ক্ষেত্রে পোলেন গ্রেন আর দ্য ক্যারিয়ার্স অফ মেল গ্যামেটস। সিড প্ল্যান্টদের ক্ষেত্রে ক্যারিকে করে, মেল গ্যামেটকে ক্যারি করে, সিড গ্যামেটের ক্ষেত্রে পোলেন গ্রেন ক্যারি করে। অ্যান্ড ওভিউলের মধ্যে কী থাকে, ওভিউলের মধ্যে এগ থাকে। ওকে, পোলেন গ্রেনস প্রডিউস ইন অ্যান্থার। দেয়ারফোর পোলেন গ্রেন কোথায় তৈরি হয়, পোলেন গ্রেন অ্যান্থারের মধ্যে তৈরি হয়। সেই অ্যান্থারের মধ্যে তৈরি হবে এবং সেখান থেকে তারা ট্রান্সফার্ড হবে কোথায়, ট্রান্সফার টু দ্য স্টিগমা। পোলেন গ্রেন স্টিগমার মধ্যে ট্রান্সফার হবে। এই স্টিগমার মধ্যে যখন ট্রান্সফার হয়ে গেল, বিফোর ইট ক্যান লিড টু ফার্টিলাইজেশন, সেখানে ফার্টিলাইজেশন আগে তারা স্টিগমাতে গেল। ইন বাইসেক্সুয়াল সেলফ, এবার এখানে একটা কন্ডিশন, যদি সেটা বাইসেক্সুয়াল সেলফ ফার্টিলাইজিং প্ল্যান্ট হয়, যেমন মটর গাছের ক্ষেত্রে, তাহলে মটর গাছ হচ্ছে বাইসেক্সুয়াল হবে এবং সেলফ ফার্টিলাইজিং প্ল্যান্ট, বাইসেক্সুয়াল অ্যান্ড সেলফ ফার্টিলাইজিং প্ল্যান্ট, যেমন মটর গাছের ক্ষেত্রে পিস। ওদের ক্ষেত্রে কি ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেনস টু দ্য স্টিগমা ইজ রিলেটিভলি ইজি অ্যাজ দ্য অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা লোকেটেড ক্লোজ টু ইচ আদার. Pollen grains soon after they are shed come in contact with the stigma.
বাইসেক্সুয়াল সেলফ ফার্টিলাইজিং প্ল্যান্ট কাদেরকে বলা হয়? দেখো, একই প্ল্যান্টের একই ফুলের মধ্যে যদি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দ্যাট ইজ অ্যান্থার অ্যান্ড স্টিগমা একই ফুলের মধ্যেই থাকে, তাহলে তাদের মধ্যে কি অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে পোলেন গ্রেনগুলো যেতে খুব সহজে চলে যাবে। তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে খুবই ইজি হয় এবং যেহেতু ক্লোজ একে থাকে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বাট যারা ক্রস পলিনেশন করে, যারা 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 ক্রস পলিনেশন করে, বাট ইন ক্রস পলিনেটিং প্ল্যান্টস ইনক্লুডিং ডায়োসিয়াস প্ল্যান্ট, যারা ডায়োসিয়াস প্ল্যান্ট তারা এবং যারা including dioecious plants is specialized events called pollination. এদের ক্ষেত্রে pollination facilitates transfer of pollen grains to the stigma. Pollen grains germinate on the stigma and the pollen tube carrying the male gametes reach the ovule and discharge the male gametes near the egg. In dioecious, তাহলে এটা কী হলো যে তাহলে যারা ক্রস পলিনেটিং প্ল্যান্ট তাদের ক্ষেত্রে, ডায়োসিয়াস প্ল্যান্টদের ক্ষেত্রে কী হয় না, তাদের ক্ষেত্রে একটা প্রসেস ঘটে যেটাকে বলা হয় পলিনেশন, ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা ইজ কল্ড পলিনেশন। এই পলিনেশন ঘটনাটা তাদের ক্ষেত্রে হয় এবং তাদের জন্য একটা মিডিয়াম প্রয়োজন হতে পারে, আবার যেমন ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, বার্ডস হতে পারে, ইনসেক্টস হতে পারে। এরা কী করে, এজেন্টগুলো এই পোলেন গ্রেনগুলোকে ট্রান্সফার করে নিয়ে যায় পোলেন গ্রেনস, এবং তারপরে যখন স্টিগমার মধ্যে গেল সেখান থেকে পোলেন গ্রেন থেকে পোলেন টিউব তৈরি হবে। সেই পোলেন টিউবটা ওভিউলের মধ্যে প্রবেশ করবে এবং ওই পোলেন টিউবের মধ্যে মেল গ্যামেট যাবে। ওকে, ইন ডায়োসিয়াস অ্যানিমেলস, যারা ডায়োসিয়াস অ্যানিমেল হয়, ইন ডায়োসিয়াস অ্যানিমেলস সিন্স দ্য male and female gametes are formed in different individuals, the organisms must evolve a specialized mechanism for gamete transfer. তাদেরকে একটা স্পেশালাইজড গ্যামেট ট্রান্সফার জন্য স্পেশালাইজড মেকানিজমের প্রয়োজন। এবার শেষ লাইনটা খুব ইম্পর্টেন্ট, শেষ লাইনটা, the successful transfer of coming together of gametes is essential for the most critical events in sexual reproduction, fertilization. তাহলে ফার্টিলাইজেশন এর successful transfer and coming together is essential for the most critical event. তাহলে most critical event of sexual reproduction is called fertilization. ওকে, এখানে দেখো ফিউশন অফ গ্যামেটস দেখানো হয়েছে। যারা আইসো গ্যামেটস তাদের ক্ষেত্রে ফিউশন কীভাবে হচ্ছে দেখো, দুটো মেল আর ফিমেল গ্যামেট পরস্পরের কাছে আসলো, জাইগোট ফর্মেশন হলো এবং সেখান থেকে নিউ ইন্ডিভিজুয়ালস তৈরি হয়ে গেল। নেক্সট স্টেজ দেখো আমরা এবার পড়বো সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। এবার আমরা যে ফার্টিলাইজেশনের মধ্যে চলে এসেছি, ফার্টিলাইজেশনের মধ্যে আমরা কী পড়বো, দ্য মোস্ট ভাইটাল ইভেন্ট, আমরা এর আগেই পড়লাম, দ্য মোস্ট ভাইটাল ইভেন্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ পারহ্যাপস দ্য ফিউশন অফ গ্যামেটস। দিস প্রসেস ইজ কল্ড সিনগ্যামি। এদেরকে সিনগ্যামি বলা হয়, এবং এটা হচ্ছে কি মোস্ট ভাইটাল ইভেন্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে সিনগ্যামিও বলা হয়। দিস প্রসেস কল্ড সিনগ্যামি রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ ডিপ্লয়েড জাইগোট। তাহলে ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন হবে, এই প্রসেসটাকে সিনগ্যামিও বলা হয়। এটা হচ্ছে মোস্ট ভাইটাল ইভেন্ট ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। এর ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। দ্য টার্ম ফার্টিলাইজেশন ইজ অলসো অফেন ইউজড টু দিস প্রসেস। দ্য টার্ম সিনগ্যামি অ্যান্ড ফার্টিলাইজেশন আর ফ্রিকুয়েন্টলি ইউজড দো ইন্টারচেঞ্জেবলি। তাহলে এরা পরস্পরের সিনোনিমাস ওয়ার্ড। এবার বলছে দেখো কোয়েশ্চেন, ওরা বলছে হোয়াট উড হ্যাপেন ইন দ্য সিনগ্যামি ডাজ নট অকার। দেখো এমনি সাধারণ সেলসে যদি সিনগ্যামি না হয় তাহলে আমরা কি বলবো, সিনগ্যামি না হলে ফার্টিলাইজেশন হবে, সিনগ্যামি না হলে মেল আর ফিমেল গ্যামেট উৎপন্ন হবে না, জাইগোট ফর্মেশন হবে না, বা এখানে যেটা আমাদের নিউ অর্গানিজম তৈরির প্রসেস থেমে যাবে। সাধারণ সেন্সে এটা যাদের দরকার ফার্টিলাইজেশন মাস্ট তাদের ক্ষেত্রে এটাই হবে। সিনগ্যামি না হলে জাইগোট ফর্মেশন হবে না, জাইগোট ফর্মেশন না হলে নিউ অর্গানিজম নিউ ইন্ডিভিজুয়ালস তৈরি হবে না, এটাই অ্যান্সার। বাট ওখানে ওরা বলছে কিছু অর্গানিজম রয়েছে তাদের ক্ষেত্রে সিনগ্যামি হয় না, ফার্টিলাইজেশন হয় না, তবুও তারা ইন্ডিভিজুয়ালস তৈরি করে। কারা তারা? হাউএভার ইট হ্যাজ টু বি মেনশনড হেয়ার দ্যাট ইন সাম অর্গানিজমস লাইক রটিফিডস, honeybees and some lizards and birds, turkey, the female gametes undergoes development to form new individuals.
without fertilization. This is called parthenogenesis. ওকে, এবার আমাদেরকে মনে রাখতে হবে পার্থেনোজেনেসিস কারা কারা দেখায়। দেখো আমি এখানে একটা সুন্দর আমার মতো করে আমি একটা সূত্র তৈরি করেছি, তোমরাও তৈরি করতে পারো। আমি করেছি পার্থ তুই বিরত হলি। পার্থকে জিজ্ঞেস করছে কেউ, পার্থ তুই বিরত হলি। পার্থ ফর পার্থেনোজেনেসিস, তুই ফর তুর্কি, বি ফর বার্ড, রো ফর রটিফার্স, তো ফর রোটো ফর রটিফার্স, হো ফর হানিবিজ, লিভ ফর লিজার্স। পার্থ তুই বিরত হলি। এইভাবে আমি এটা মনে রেখেছি, তোমরা দুইভাবে মনে রাখতে পারো। এবার হোয়ার ডাজ সিনগ্যামি অকার্স ইন মোস্ট অ্যাকুয়াটিক অর্গানিজম সাচ অ্যাজ মেজরিটি অফ অ্যালগি অ্যান্ড ফিশেস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্ফিবিয়ান্স। মেজরিটি অফ অ্যালগিদের ক্ষেত্রে, যারা মেজরিটি অফ অ্যালগি তাদের ক্ষেত্রে, তারপরে ফিশ, অ্যাম্ফিবিয়ান্স, সিনগ্যামি অকার্স ইন এক্সটার্নাল মিডিয়াম যেন ওয়াটারে। যখন এক্সটার্নাল মিডিয়ামে যখন সিনগ্যামিটা হবে তখন তাকে আমরা বলবো আউটসাইড অফ দ্য বডি অফ দ্য অর্গানিজম। দিস টাইপ অফ গ্যামেট ফিউশন ইজ কল্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন। Organisms exhibiting external fertilization show great synchrony between the sexes and releases a large number of gametes into the surrounding medium water in order to enhance the chances of syngamy. তাহলে যারা সিনগ্যামি দেখায় তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায় তাদের ক্ষেত্রে যেটা এখানে কথা বলা হলো, তাদের ক্ষেত্রে গ্যামেট, যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, যারা মেল রয়েছে, মেল সেক্স পার্টনার এবং ফিমেল সেক্স পার্টনার, তাদের যারা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট রিলিজের পদ্ধতিটা কী হওয়া উচিত? এদের হবে সিনক্রোনাস হতে হবে। সেটাকে মানে একদম সঙ্গে যখন সিনক্রনি শব্দটা মানে সঙ্গে মেল রিলিজ করলো মেল গ্যামেট, আর ফিমেল রিলিজ করলো মানে অ্যালথ্রাজয়েড অ্যান্ড স্পার্ম আর এগ একই সঙ্গে রিলিজ করতে হবে, সিনক্রোনাস প্রসেস থাকতে হবে। আর লার্জ নাম্বার অফ মেল গ্যামেটসকে সারাউন্ডিংয়ে দিতে হবে। তার ফলে তাহলে মানে সিনগ্যামি হওয়ার চান্সটা বাড়বে। ওকে, নেক্সট যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এবার দিস হ্যাপেন্স ইন আচ্ছা, এ কাদের ক্ষেত্রে হয়? এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাদের ক্ষেত্রে হয়? বনি ফিশ, যারা বনি ফিশ রয়েছে তাদের ক্ষেত্রে হয়, আর ফ্রগসদের ক্ষেত্রে হয়। বনি ফিশ আর ফ্রগসের ক্ষেত্রে হয় হোয়ার এ লার্জ নাম্বার অফ অফস্প্রিং আর প্রডিউসড। এ মেজর ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট অফস্প্রিং ইজ extremely vulnerable to predators, threatening their survival up to adulthood. তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আউটার সাইডে গ্যামেটকে ছেড়ে দিচ্ছে, সেখান থেকে যদি সিনগ্যামি হয়েও গেল, ফার্টিলাইজেশন হয়ে গিয়ে জাইগোট ফর্মেশন হলো, জাইগোটের যখন ডেভেলপমেন্ট হবে তখন যতদিন না সে অ্যাডাল্টহুডে পরিণত হচ্ছে ততদিন তো তার একটা ভালনারেবল কন্ডিশন থাকবে, তার একটা থ্রেটেনিং কন্ডিশন থাকবে। কারণ যারা ওই সকল যারা লার্ভাগুলোকে যারা খেয়ে নেয়, যারা এই ব্যাঙাচিগুলোকে খেয়ে নেয়, সেরকম প্রাণী তো জলের মধ্যে থাকবে, তারা খেয়ে নেবে, তাহলে তো ওরা আর অ্যাডাল্টহুড কন্ডিশনে পৌঁছাতে পারবে না। সেই জন্য এটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ এটাই হচ্ছে যে এক্সট্রিমলি ভালনারেবল টু দ্য প্রিডেটর্স, থ্রেটেনিং দেয়ার সার্ভাইভাল আপ টু অ্যাডাল্টহুড। এবার তারপরে যারা internal fertilization in many terrestrial organisms belonging to fungi, higher plants such as reptilesদের ক্ষেত্রে, তারপরে বার্ডসদের ক্ষেত্রে, ম্যামালসদের ক্ষেত্রে, অ্যান্ড মেজরিটি অফ দ্য প্ল্যান্টের মধ্যে ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এদের সবার ক্ষেত্রে কি দেখা যায়? সিনগ্যামি অকার্স inside the body of the organisms. Hence this process is called internal fertilization. যেহেতু দেহের ভিতরে হয় internal fertilization, and in all these organisms egg is formed inside the female body where they fuse with the male gamete. তাহলে মেল গ্যামেটের সঙ্গে এগটা তোমার ফিউশন হয় কোথায়? ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল গ্যামেট, ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল ইন্ডিভিজুয়াল মেল গ্যামেট যাবে এবং ফিউশন হবে। ইন অর্গানিজমস এক্সিবিটিং ইন্টারনাল ফার্টিলাইজেশন দ্য মেল গ্যামেট ইজ মোটাইল। তাহলে যারা exhibiting fertilization, male gamete is motile and has to reach the egg in order to fuse with it. In this event, though the number of sperm produced is very large, there is a significant reduction in the number of eggs produced. আচ্ছা হলো, লাস্ট লাইনটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট লাস্ট লাইনটা যেটা রয়েছে। আমাদের একটা ভুল ধারণা ছোটোবেলা থেকে,
আমাদের এরকম ধারণা জানা আছে যে যারা অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে বা জিমনোস্পার্মদের ক্ষেত্রে যেটা আমরা ডাবল ফার্টিলাইজেশন পড়ি, যেখানে পোলেন গ্রেন থেকে স্টিগমার মধ্যে যখন পোলেন গ্রেন আসে সেখান থেকে পোলেন টিউবটা ডেভেলপ করে এবং পোলেন টিউবে ডেভেলপ মেল গ্যামেট আসে পোলেন টিউবের মধ্য দিয়ে এবং ওভিউলের মধ্যে থাকা যেটা এগ সেল রয়েছে, এগসেলের সঙ্গে সিনগ্যামি বা ফার্টিলাইজেশন করে। এখানে আমরা মনে করি যে ফিমেল যে গ্যামেট যেটা রয়েছে বা এগ, সেটা স্টেশনারি কন্ডিশনে থাকে, সেটা নন মোটাইল এবং মেল গ্যামেটটা মোটাইল। ধারণাটা আমাদের ভুল। সেই কথাটা, সেই কনসেপ্টটাকে এনসিইআরটি এখানে দেখিয়েছে ইন সিড প্ল্যান্টস হাউএভার নন মোটাইল, এটার ওপর খেয়াল করবে, নন মোটাইল মেল গ্যামেটস আর ক্যারিড টু ফিমেল গ্যামেট বাই পোলেন টিউবস। তাহলে নন মোটাইল, ওই যে পোলেন টিউবের মাধ্যমে যে মেল গ্যামেটসটা ওভিউলের দিকে আসছে, সেই মেল গ্যামেটটা মোটাইল নয়, সেটা নন মোটাইল। আমি তো এটা ভুল ধারণা আমাদের, সেটা মোটাইল নয়, সেটা নন মোটাইল। কেন নন মোটাইল? ওটা যে নিচের দিকে নামছে, এটা ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটেশন, এটা গ্র্যাভিটেশন ফোর্সের জন্য নামছে, সে নিজে মোটাইল নয়, সেটা বাইরের মাধ্যমে ওদের সিলিয়া ফ্লাজেলা এসব কিছু নেই, ওটা নন মোটাইল। এটা ফোর্স অফ গ্র্যাভিটেশনের মাধ্যমে নিচে আসছে। ওকে, এইটা মনে রাখবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সটে যেটা রয়েছে আমাদের দ্য জাইগোট। ফর্মেশন অফ দ্য ডিপ্লয়েড জাইগোট ইজ ইউনিভার্সাল ইন অল সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস। খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে কি জাইগোট ফর্মেশন হচ্ছে ইউনিভার্সাল, যেই সেক্সুয়ালি রিপ্রোডাকশন অর্গানিজম হবে তাদের ক্ষেত্রে জাইগোট ফর্মেশন মাস্ট। তাহলে এটি জাইগোট ফর্মেশন, ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন হচ্ছে ইউনিভার্সাল ইন অল সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম। ইন অর্গানিজমস উইথ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জাইগোট ইজ ফর্মড ইন দ্য এক্সটার্নাল মিডিয়াম। যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে তাদের এক্সটার্নাল মিডিয়ামে জাইগোট তৈরি হয়, ইউজুয়ালি ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারে তৈরি হয়। হোয়ারাজ দোজ এক্সিবিটিং ইন্টারনাল ফার্টিলাইজেশন জাইগোট কোটা তৈরি হয়, জাইগোট ইনসাইড দ্য বডি অফ দ্য অর্গানিজম তৈরি হয়, ভিতরে তৈরি হয়। ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ডিপেন্ডস অন দ্য, তাহলে ডেভেলপমেন্ট অফ জাইগোট কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? একটা জাইগোট থেকে যখন ডেভেলপ হয়ে এমব্রায় তৈরি হবে, সেটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? নাম্বার 1, দ্য টাইপস অফ সেল সাইকেল দ্য অর্গানিজমস হ্যাজ। নাম্বার 2, দ্য এনভায়রনমেন্ট ইজ এক্সপোজড টু। তাহলে দুটো বিষয় ডিপেন্ড করে, দ্য টাইপস অফ লাইফ সাইকেল দ্য অর্গানিজমস হ্যাজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইট এক্সপোজ টু। এইটার ওপর ডিপেন্ড করে জাইগোটের ডেভেলপমেন্টটা। ইন অর্গানিজমস বিলঙ্গিং টু ফানজাই অ্যালগি, এদের ক্ষেত্রে জাইগোট ডেভেলপস এ থিক ওয়াল দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু ডেসিকেশন অ্যান্ড ড্যামেজ। ইট আন্ডারগোজ এ পিরিয়ড অফ রেস্ট বিফোর জার্মিনেশন। তাহলে যারা ফানজাই এবং অ্যালগেদের ক্ষেত্রে মেনলি ওদের জাইগোটা ডেভেলপ করার আগে একটা থিক ওয়াল তৈরি হয়, ওদের জাইগোটের বাইরে একটা থিক ওয়াল তৈরি হয় এবং সেই ওয়ালটা কি রেজিস্ট্যান্ট করে কিসকে? ডেসিকেশনকে, ক্ষয় এবং ড্যামেজকে। ডেসিকেশনকে তারা কী করে? রক্ষা করে, সে তার উপর রেজিস্ট্যান্স হয়। ইন অর্গানিজমস উইথ হ্যাপ্লয়েড লাইফ সাইকেল, ইউ হ্যাভ রিড ইন ক্লাস 11, জাইগোট ডিভাইডস বাই মিওসিস টু ফর্ম হ্যাপ্লয়েড স্পোর দ্যাট গ্রো টু হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। একটু আগে আমরা পড়লাম যে যারা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্রদর্শন করে তাদের ক্ষেত্রে জাইগোট, মানে বললাম যে এনএন গ্যামেট মিলিত হওয়ার পর জাইগোট তৈরি হয়, জাইগোটের মিওসিস হয়। ওদের ক্ষেত্রে যে জাইগোট তৈরি হয় সেই জাইগোটের মিওসিস হয়। তাহলে জাইগোট যেটা ফর্মেশন হবে, সেই জাইগোটের মধ্যে মিওসিস হবে, দিয়ে একটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে, সেই স্পোরটা হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস তৈরি করবে। একটু আগে আমরা পড়েছিলাম। নেক্সট, এবার একটা যে রয়েছে ভালো একটা কোয়েশ্চেন। জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক দ্যাট এনসিউরস কন্টিনিউটি অফ স্পিসিস বিটুইন অর্গানিজমস অফ ওয়ান জেনারেশন অ্যান্ড দ্য নেক্সট। ইভেন সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস ইনক্লুডিং হিউম্যান বিংস বিগিনস লাইফ অ্যাজ এ সিঙ্গেল সেল, দ্য জাইগোট। তাহলে জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক দ্যাট এনসিউরস কন্টিনিউটি অফ স্পিসিস বিটুইন অর্গানিজমস অফ ওয়ান জেনারেশন অ্যান্ড দ্য নেক্সট জেনারেশন। একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের ভাইটাল লিঙ্ক কে করে? জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক দ্যাট এনসিউরস continuity of species between organisms of one generation and the next. Even sexual reproducing organisms including human beings begin life as a single cell zygote. Okay, next পেজে চলো। নেক্সট পেজে রয়েছে কি? এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস refers to the process of development of embryo from the zygote during embryo, তাহলে development of zygote.
development of zygote from embryo is called embryogenesis. refers to the process of development of embryo from the zygote. তাহলে জাইগোট থেকে এমব্রায়ো তৈরির যে পদ্ধতি সেটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। ডিউরিং এমব্রায়োজেনেসিস দ্য জাইগোট আন্ডারগো সেল ডিভিশন, মাইটোসিস হয় এবং সেল ডিফারেন্সিয়েশন হয়। তাহলে যখন এমব্রায়োজেনেসিস হয় তখন দুটো প্রসেস হয় এই জাইগোটের মধ্যে, সেটা কি নাম্বার 1 হচ্ছে সেল ডিভিশন, যেটা মাইটোসিস পদ্ধতির মাধ্যমে হয়। নাম্বার 2 হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। এবং সেল ডিভিশন এবং সেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি হয়, ওয়েল সেল ডিভিশন কি করে, ইনক্রিজেস দ্য নাম্বার অফ সেলস ইন দ্য ডেভেলপিং এমব্রায়োর মধ্যে সেল ডিভিশনের মাধ্যমে ডেভেলপিং এমব্রায়োর মধ্যে কি হয়, নাম্বার অফ সেল ইনক্রিজ করে। আর সেল ডিফারেন্সিয়েশন কি কাজ করে, সেল ডিফারেন্সিয়েশন হেল্পস গ্রুপস অফ সেলস টু আন্ডারগো সার্টেন মডিফিকেশন টু ফর্ম স্পেশালাইজড টিস্যুস অ্যান্ড অর্গানস টু ফর্ম অ্যান অর্গানিজম। তাহলে একটা অর্গানিজমের মধ্যে স্পেশালাইজড টিস্যু তৈরি করতে এবং বিভিন্ন অর্গ্যান তৈরি করতে, যেমন ধরো আমরা হিউম্যানদের ক্ষেত্রে বা যারা অ্যানিমাল ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হার্ট, কিডনি, যে ভাইটাল অর্গ্যানগুলো রয়েছে, লিভার, এগুলো তৈরির কিসের মাধ্যমে হয়, সেল ডিফারেন্সিয়েশন। আর সেল ডিভিশন কি করে, নাম্বার অফ সেলকে ইনক্রিজ করে। ওকে, ইউ হ্যাভ স্টাডিড about the process of cell division and differentiation in previous পড়েছি আমরা। অ্যানিমালস আর ক্যাটাগরাইজড ইনটু ওভিপেরাস অ্যান্ড ভিভিপেরাস। অ্যানিমালকে দুভাগে ভাগ করা, একটাকে বলা হয় ওভিপেরাস আর একটা ভিভিপেরাস। কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট টেক্স প্লেস আউটসাইড অফ দ্য বডি অর ইনসাইড অফ দ্য বডি অফ দ্য প্যারেন্ট। তাহলে প্যারেন্ট যেটা আমরা পড়ছিলাম এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর ইন্টারনাল ফার্টিলাইজেশন, সেরকম ব্যাপারটাই। ওটা ছিল ফার্টিলাইজেশনের ব্যাপারটা। এটা হচ্ছে ডেভেলপমেন্ট, যে জাইগোট যেটা তৈরি হয়েছে সেই জাইগোটটা যদি এক্সটার্নাল মিডিয়ামে, যেমন ওয়াটারের ক্ষেত্রে যদি তৈরি, এক্সটার্নাল মিডিয়ামে জাইগোটের ডেভেলপমেন্ট মানে এমব্রায়োজেনেসিসটা যদি এক্সটার্নাল মিডিয়ামে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, তাই সেই ধরনের প্রাণীগুলোকে আমরা ওভিপেরাস বলবো। অর্থাৎ দে লে ফার্টিলাইজড অর আনফার্টিলাইজড এগস। তারা হতে পারে ফার্টিলাইজড এগকে করবে অথবা আনফার্টিলাইজড এগকে করবে, এগকে ছেড়ে দেবে বাইরে, এনভায়রনমেন্টের এগকে ছেড়ে দেবে আউটার মিডিয়ামে। সেটা ফার্টিলাইজড হতে পারে বা আনফার্টিলাইজড হতে পারে। এদেরকে কী বলবো, ওভিপার। অর্থাৎ আসলে যারা ডিম পাড়বে, যারা ডিমকে লে করবে তারা, আর যারা বার্থ টু ইয়াং ওয়ান্স তাদেরকে কী বলা হবে, ভিভিপেরাস। তাদেরকে ভিভিপেরাস বলা, তাদের ইন্টারনাল বডির মধ্যে ফিমেল, যাদের ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ইন্টারনাল বডির ভিতরে হবে, তাদেরকে আমরা কি বলবো, ভিভিপেরাস। ইন ওভিপেরাস অ্যানিমেলস উদাহরণ কি, রেপটাইলস আর আছে বার্ডস। রেপটাইলস আর বার্ডস হচ্ছে ওভিপেরাস উদাহরণ। ওভিপেরাস এরা ডিম পাড়ে, রেপটাইলস আর বার্ডস। নেক্সট পেজে কি বলছে, ইন রেপটাইলস অ্যান্ড বার্ডস যারা ওভিপেরাস অ্যানিমেল, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে এগগুলো কী করে, এগস কভার্ড বাই ক্যালকারিয়াস সেল দ্বারা এগটা কভার থাকে। এগ কী করে থাকে, এগ ক্যালকারিয়াস সেল দ্বারা কভার থাকে। অ্যান্ড আর লেড এ সেফ এনভায়রনমেন্ট, একটা সেফ প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট, একটা সেফ প্লেসে সেটাকে ফেলে দেওয়া হয় ক্যালকারিয়াস সেল দ্বারা। আমরা জানি যে ডিমগুলো একটা বাইরে একটা ক্যালসিয়াম কার্বনেটের একটা ক্যালকারিয়াস সেল দ্বারা আবৃত থাকে এবং সেটাকে কোনো একটা সেফ জায়গায়, যেখানে সেটা ক্ষতি হবে না সেরকম জায়গায় তারা সেটাকে লে করে। এবং সেখান থেকে কি হবে, সেখান থেকে যেটাকে ইনকিউবেশন পিরিয়ড, আফটার দ্য ইনকিউবেশন পিরিয়ড ইয়াং ওয়ান্স হ্যাচ আউট, সেখান থেকে নিউ ইন্ডিভিজুয়ালস, নিউ রেপটাইলস, নিউ বার্ডস ফর্মেশন তৈরি হবে। অন দ্য আদার হ্যান্ড, in viviparous animals, যারা viviparous elements, আমরা animals, majority of the mammals including human beings, যারা viviparous কারা, majority of the mammals and human beings including human beings, the zygote develops into young one inside the body of the female organism. ফিমেল অর্গানিজমের ভিতরে আমরা মায়ের পেটের ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি। ফিমেল অর্গানিজমের ভিতরে তাদের জাইগোটে ডেভেলপ হয়। দ্য জাইগোট ডেভেলপস into young one inside the body of the female organism. After attaining a certain stage of growth, the young ones are delivered out of the body of the female organisms. তাহলে একটা স্টেজ অফ গ্রোথে যখন চলে যাবে, তখন কি হবে, তাদেরকে ডেলিভারি করা হবে। বিকজ অফ প্রপার embryonic care and protection, the chances of survival of young ones is greater in viviparous animals. তাদের viviparous organism যারা রয়েছে তাদের ক্ষেত্রে chances of survival of young ones is greater. Okay, next question.
নেক্সট এবার এমব্রায়োজেনেসিস পড়বো প্ল্যান্টদের ক্ষেত্রে। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে দ্য জাইগোট ইজ ফর্মড ইনসাইড দ্য ওভিউল। জাইগোট কোথায় হয়? যে ওভিউল আমরা বীজ যেটাকে জানি, যেটাকে ওভিউল থেকে সিড তৈরি হয়, ওভিউলের মধ্যে জাইগোট তৈরি হয়। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য জাইগোট ইজ ফর্মড কোথায়? ইনসাইড দ্য ওভিউল। আফটার ফার্টিলাইজেশন যেগুলো সেপালস রয়েছে, যেগুলো পেটালস রয়েছে, যেগুলো স্টেমেন রয়েছে, সেগুলো কি হয়ে যায়? উইদার আর ফল অফ হয়ে যায়, মানে বৃতি, দলমণ্ডল, তারপরে স্টেমেন্সগুলো, যে এই পার্টগুলো সব শুকিয়ে যায়, সেগুলো পড়ে যায়। থাকে শুধু দ্য দ্য pistil however remains attached to the plant, pistilটা থাকে শুধু, বাকি সব শুকিয়ে যায়। এবার এটা কোশ্চেন করেছে, বলছে যে ক্যান ইউ নেম এ প্ল্যান্ট ইন হুইচ সেপলস রিমেন অ্যাটাচড? অবশ্যই পারবো, কেন পারবো না। দেখো আমি এখানে নিচে পাশে লিখে রেখেছি, সেপালসটাও রিমেন অ্যাটাচ থাকে গুহাবাদের ক্ষেত্রে, টমেটোদের ক্ষেত্রে এবং ব্রিঞ্জালদের ক্ষেত্রে। পেয়ারা খেয়েছো? গুহাবাদের দেখবে যখন আমরা খাওয়ার আগে একদম পেয়ারার একদম মাথার অঞ্চলে আমরা একটা বৃতির মতো সবুজ অংশটাকে আমরা ছিঁড়ে ফেলে দিই, তারপরে আমরা পেয়ারাটাকে খাই। আমরা টমেটো যখন নিয়ে আসি বাজার, যখন টমেটো গাছের মধ্যে দেখবে টমেটোর যে লাল অংশটা একটা জায়গায় গেঁথে থাকে, দেখবে সেটা বৃতিটা সেপালটা রিমেন্স অ্যাটাচ থাকে ফল হওয়ার পরেও। তারপরে ব্রিঞ্জাল, বেগুন গাছের ক্ষেত্রেও সবুজ অংশের মধ্যে বেগুনটা লেগে থাকে। তাহলে ওই যে সবুজ অংশটা, ওটা আসলে কি? সেপাল, ওটা অ্যাটাচ রয়েছে ফল হয়ে যাওয়ার পরেও। তাহলে কি হলো? ফল হয়ে যাওয়ার পরেও ওটা অ্যাটাচ রয়েছে। তাহলে এই তিনটে উদাহরণ মনে রাখবে, গুহাভা, টমেটো আর ব্রিঞ্জাল। নেক্সট, দ্য জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো। এবার জাইগোট কিসে তৈরি হয়? জাইগোট কী তৈরি করে? জাইগোট এমব্রায়ো তৈরি করে, ওভিউলস সিড তৈরি করে, ওভিউলস ডেভেলপস ইন্টু সিড। নাম্বার 3, ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট, ফ্রুট তৈরি করে। তাহলে কী কী পেলাম? নাম্বার 1 পেলাম জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো, ওভিউলস ডেভেলপস ইন্টু সিড, ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট, হুইচ ডেভেলপস এ থিক ওয়াল। ফ্রুট কোথায় থাকে? একটা থ্রিক ওয়াল তৈরি করে, যেটাকে পেরিকার্প বলে। দ্যাট ইজ প্রোটেক্টিভ ইন ফাংশন। আফটার ডিসপার্সাল সিড জার্মিনেট, যখন সিডটা ম্যাচিউর হয়ে যাওয়ার পরে যখন সেটা জার্মিনেট করে, যখন কি হবে? একটা ফেভারেবল কন্ডিশন পাবে, ফেভারেবল কন্ডিশন, ওয়াটার, লাইট, যে ফেভারেবল কন্ডিশনগুলো রয়েছে, নিউট্রিয়েন্টস, সেগুলো পেবে, তখন সিড জার্মিনেট করবে। এখানে দেখো এই যে ফিগারটা রয়েছে, এখানে ফিগারের মধ্যে পি পড রয়েছে, এখানে এস যেটা ডিনোট করা হয়েছে, এস ফর এখানে সিড, আর পি ফর হচ্ছে পেরিকার্প। দেখো মটর গাছের ক্ষেত্রে পি পড যেটা রয়েছে, দেখো এখানে মটরগুলো তোমার এই যে প্লাসেন্টার সঙ্গে যুক্ত রয়েছে, এগুলো হচ্ছে সিড, এগুলো আসলে ওভিউল থেকে সিড তৈরি হয়েছে, আর বাইরে পেরিকার্প রয়েছে। টমেটোদের ক্ষেত্রে দেখো এই যে বাইরের এটা হচ্ছে তোমার বাইরের অংশ, সেটা হচ্ছে তোমার কি না পেরিকার্প, আর ভিতরে ওই দেখো সিড রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা করে, এদিকে ওদিকে 14টা সিড দেখানো হয়েছে। এগুলো অবশ্যই সব 2n হবে, এদের প্লয়েডি কী হবে? 2n হবে। ওকে, তারপরে মাস্টারদের ক্ষেত্রেও দেখানো আছে, দেখো। তারপরে মাস্টারদের ক্ষেত্রে সিড, আর এখানে বাইরে পেরিকার্প। কিউকাম্বারদের ক্ষেত্রেও দেখো রয়েছে, ভিতরে এখানে কত 1 2 3 3 3 6, তাহলে কত 1 2 3 4, আচ্ছা 24টা। তাহলে এখানে সিট দেখানো হয়েছে কিউকাম্বারদের ক্ষেত্রে, তাহলে পেরিকার্প দেখানো হয়েছে, আর এখানে সিট দেখানো হয়েছে। তাহলে আমরা পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা পড়ে ফেললাম, এবং সম্পূর্ণ চ্যাপ্টারটার মধ্যে আমাদের যেরকম টাইপের কোয়েশ্চেন দিতে আসতে পারে সবই এখানে বলা হয়েছে। জাস্ট এরপরে আমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোনো একটা ভালো বই হতে পারে সেটা ফিঙ্গার টিপস বা সাদা বানসারি, বালাজি থেকে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, আমরা সামারিকেও পড়বো, কারণ সামারির মধ্যে এমন কিছু লাইন থাকে যে লাইনগুলো ভিতরের মধ্যে থাকে না, যে লাইনগুলো ইনসাইটের ভিতরে থাকে না, কিন্তু সামারির মধ্যে দিয়ে দেয়। সেরকম একটা লাইন এখানে আমরা এই চ্যাপ্টারে দেখাচ্ছি। দেখো সামারের যে লাস্ট প্যারাটা রয়েছে, ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আফটার ফার্টিলাইজেশন ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট অ্যান্ড ওভিউলস mature into seeds. Inside the mature seed is the progenitor of the next generation, the embryo. দেখো এটা কিন্তু ভিতরে নাই, কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে এটা খুব একটা ভালো কোয়েশ্চেন, যে ইনসাইড দ্য ম্যাচিউর সিডের মধ্যে কোন জিনিসটা থাকে যেটা পূর্বপুরুষের অস্তিত্বকে মানে স্মরণ করিয়ে দেয়, বা প্রোজেনিটর বলা হয় কাকে? এমব্রায়ো। দিস ইজ এমব্রায়ো। তাহলে ইনসাইড দ্য ম্যাচিউর সিড ইজ দ্য প্রোজেনিটর অফ দ্য নেক্সট জেনারেশনের প্রোজেনিটর হচ্ছে কি? এমব্রায়ো।
এমব্রায়ো হচ্ছে নেক্সট জেনারেশনের প্রজেনিটর, এটার ভিতরে ছিল না। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, ভালো থাকবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা করা করে দিও। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ।